প্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আমরা 2041 সালে কিভাবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে সেই বিষয়গুলো সামনে নিয়ে আসব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় সংসদে বসে প্রথম যে সংবিধানটি রচনা করেছিলেন সেখানে 4টি স্তম্ভ ছিল। সে স্তম্ভ ছিল আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ তিনি সামনে নিয়ে এসছেন। তা হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা। আমরা এই সকল বিষয়ে আলাপ করব এবং আমরা দেখব যে আমাদের নতুন প্রজন্ম কিভাবে এই স্মার্ট বাংলাদেশের ধারণাটি সামনে নিয়ে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে তারা নিজেদেরকে নিয়োজিত করে এই লক্ষ্যে সমাজ এবং রাষ্ট্রটিকে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে যেমন প্রতি অনুষ্ঠানে আনি আমরা নতুন করে একজন তরুণ উদ্যোক্তাকে, তেমনি একজন তরুণ উদ্যোক্তাকে এখানে আমন্ত্রণ জানিয়ে এনেছি। তিনি হচ্ছেন মুনিরা আফরোজ অনামিকা। অনামিকা প্রজেক্ট কোঅর্ডিনেটর, ওয়েব ব্যাটালিয়ন। আপনি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার আপওয়ার্কে। এই যে ফ্রিল্যান্সিং শুরু করলেন, এটা কবে শুরু করেছেন এবং আপনার পড়ালেখাটা কবে আপনি শেষ করেছিলেন? আমি হচ্ছে একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ট্রিপলি ডিপার্টমেন্টে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো আমি যখন আসলে আমার পড়াশোনা কন্টিনিউ করি তখন হচ্ছে আমার বাবা মারা যান। তো আমি দেখতাম যে আমার বড় ভাই যিনি, উনি হচ্ছে একটা অল্প বেতনের চাকরি করত। তো ওর বেতন থেকে কিছু টাকা মানে সেভ করে সে আমার সেমিস্টার ফিটা দিত। তো সে থেকে আমার আসলে ইনকামের চিন্তাটা আমার মাথায় আসে যে আমাকে কিছু একটা করে ওকে আসলে হেল্প করতে হবে। তো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর আমি জব সার্চ করতে থাকি। তো আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করি। তো আমি জবটা যখন কন্টিনিউ করতে থাকি তখন কোভিড-19 আমাদের দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়ে। তো তখন দেখা যাচ্ছে আমার অফিসটা টোটালি হোম অফিস দিয়ে দেয়, আমি রিমোটলি কাজ করতে থাকি। তো তখন আমি অনেক টাইম পেতাম, দেখা যাচ্ছে আমি শুয়ে বসে সময়টা কাটাচ্ছি। তো তখন আমার মাথায় একটা স্কিল ডেভেলপমেন্টের একটা চিন্তা আসে যে আমি এই সময়টা কাজে লাগাতে পারি, একটা স্কিল ডেভেলপ করতে পারি। তো তখন আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো আমার মনে হয়েছে যে আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট এই সেক্টরটাতে আসি হয়তো আমি শাইন করতে পারবো। তখন আমি মিনহাজুল আসিফ ভাইয়ের কোডমেন বিডির সন্ধান পাই। তো তখন আমি ওখানে একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স করতে থাকি। কোর্স কমপ্লিট হতে আমার টোটাল 5 থেকে 6 মাস সময় লেগে যায়। তখন 5 মাস পরে আমি আমার ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলি। তো তখন আমার ফার্স্ট অর্ডারটা আসে। তো তখন ওটা $30 ছিল। যে ওটা ওয়েব ডিজাইন, একজন লেডি, সে তার হোমমেড কিছু অর্নামেন্টস বানাতো। তো সে চাচ্ছিল যে তার জন্য আমি একটা ওয়েবসাইট বানিয়ে দেই। সেটা 3 পেজের একটা ওয়েবসাইট ছিল। তো 3 পেজের ওয়েবসাইট তখন আমি তাকে বানিয়ে দিই এবং সে খুব হ্যাপি ছিল আমার কাজে। তো এটাই আমার কাছে অনেক আনন্দের ছিল যে আমার $30 কাজ ছিল এবং তাকে আমি হ্যাপি করতে পেরেছি। সে আমাকে গুড রিভিউ দিয়েছিল। কতদিন লেগেছিল এটা ডেভেলপ করতে আপনার? আচ্ছা, এটা ডেভেলপ করতে আমার 6 দিন লেগেছিল সময়। 6 দিন। এই যে কাজ শুরু করলেন, এতে করে দুটো প্রশ্ন। একটু আপনার পারিবারিক সমর্থন কেমন ছিল? পরিবার বলতে আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করেছে। দেখা যায় অনেক ফ্যামিলিতে আসলে এই জিনিসটা ভালোভাবে নিতে পারে না, কিন্তু আমার ফ্যামিলি যথেষ্ট আমাকে সাপোর্ট করেছে। যে আমি বলেছিলাম যে আমি বাবা মা ভাই, হ্যাঁ, বাবা যেহেতু বেঁচে নেই, হ্যাঁ ভাই আর মা অনেক সাপোর্ট করেছিলেন। তো আর আমি যেহেতু ম্যারিড, তো আমার হাজবেন্ড এবং আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিও আমাকে এখন যথেষ্ট সাপোর্ট করে। যখন চাকরিটা ছেড়ে দেন, নিশ্চয়ই একসময় চাকরি ছেড়ে দিয়েছেন, তখন কি পরিবার থেকে বলে না তুমি চাকরি ছেড়ে দিচ্ছ, কি করবে? হ্যাঁ, চাকরি ছাড়াটা একটু ডিফিকাল্ট ছিল। তো সে বিশ্বাসটা আনতে হয়েছে আমার ফ্যামিলিকে যে আমি চাকরিতে যে অ্যামাউন্টটা পাই এবং আমি সেই অ্যামাউন্টটা আনতে পারছি। এবং দেখা যাচ্ছে আমি চাকরি করে আসলে ফ্যামিলিকে খুব একটা সময় দিতে পারছিলাম না, কিন্তু ফ্রিল্যান্সিং করে আমি যথেষ্ট ফ্যামিলিকে আমি সময় দিতে পারছি। কারণ আমি রিমোটলি কাজ করতে পারতেছি, যে আমার ওই 8 ঘন্টা 9 ঘন্টার যে ডিউটিটা
চাকরিতে আমার করতে হতো সেটা আসলে আমার দেখা যাচ্ছে অত সময় দিতে হচ্ছে না, যখন কাজ থাকে আমি সেই সময়টুকুই দিচ্ছি। কিন্তু আমি জানতে চাচ্ছি যে আপনি যে নারী হিসাবে এই প্রফেশনটাকে কেমনভাবে কতটুকু গ্রহণযোগ্য আপনি মনে করেন, করা উচিত বা উচিত নয়, তো সেই হিসাবে আপনি মনে করেন যে এটা খুবই গ্রহণযোগ্য একটি প্রফেশন হতে পারে? জি, আমি মনে করি যে নারীদের জন্য এটা খুব একটা পাওয়ারফুল একটা সেক্টর। কারণ হচ্ছে আমরা দেখা যায় যে অনেক আমাদের সোসাইটিতে এখনও অনেক ফ্যামিলি আছে যারা হচ্ছে মেয়েদেরকে বাইরে জব করতে দিতে আসলে চায় না। দেখা যায় আবার নিজের মায়ের ফ্যামিলি দিলেও অনেক সময় বিয়ে হয়ে গেলে তখন দেখা যায় হাজব্যান্ড বা শ্বশুর বাড়ি এটা আসলে অ্যালাউ করে না। তো তখন দেখা যায় যে আমি যদি ফ্রিল্যান্সিংটা করি তখন আমি বাসায় বসে কাজ করতে পারছি এবং ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি এবং দেখা যাচ্ছে আমি ফ্যামিলিকে যথেষ্ট সময় দিতে পারছি। যখন আমাদের মেয়েদের দেখা যায় বেবি হয়ে যায় তখন আমরা যখন 8 ঘন্টা 9 ঘন্টা বাইরে একটা ডিউটি করি এবং আমরা দেখা যায় যাতায়াতও অনেক সময় চলে যায়, ফ্যামিলিকে আসলে সময় দেওয়া যায় না, একটা বেবি তখন হচ্ছে মাকেও কাছে পায় না। তো সেক্ষেত্রে আমি মনে করি নারীদের জন্য এটা হচ্ছে অনেক বেস্ট একটা অপরচুনিটি এবং নারীদের এখানে আসলে এগিয়ে আসার দরকার, এই অপরচুনিটিটা গ্র্যাব করা দরকার বলে আমি মনে করি। ক্লায়েন্ট থেকে পেমেন্ট পেতে কোনো অসুবিধা হয় না? না, যেমন আমরা হচ্ছে যেটা কাজ করি আপওয়ার্ক অ্যান্ড ফাইবারে হচ্ছে ডিরেক্ট ব্যাংকে ট্রান্সফার করার অপশন নেই। তো পেওনিয়ার দিয়ে আমরা হচ্ছে ব্যাংক থেকে টাকা উইথড্র করতে পারি, আর আপওয়ার্ক থেকে ডিরেক্ট আমরা টাকা উইথড্র করতে পারি। তো ওই রকম কোনো প্রবলেম হয় না। আপনি যে সেক্টরে কাজ করেন এই সেক্টরটা বলেন একটু আমাদের দর্শকদের জন্য। এটা সাধারণত আমার এখানে যারা এসছে তাদের মধ্যে বেশিরভাগ 80% হচ্ছে গ্রাফিক্সে কাজ করে। আচ্ছা, আপনি? আমি হচ্ছে ওয়েব ডিজাইন, গ্রাফিকটাও লাগে। কিন্তু আপনি যেটা করেন সেটা পুরো ওয়েব, একটু কমপ্লেক্স কাজ তো মনে হয়, একটু কমপ্লেক্স। একটু কমপ্লেক্স, এখন আসলে করতে করতে আমরা ইউজড হয়ে গেছি। আপনি একাই? জি, আমি আগে হচ্ছে আমি এখন হচ্ছে কোডম্যান বিডির একটা উইং আছে, ওয়েব ব্যাটালিয়ন এজেন্সি, ওখানে আমি জব করি। তো ওখানে হচ্ছে আমার আন্ডারে হচ্ছে 4-5 জন টিম মেম্বার কাজ করেন। এখান থেকে যে আর্থিক উপার্জন হচ্ছে, অর্থ উপার্জন হচ্ছে, সেটাতে মোটামুটি সচ্ছল আপনারা? জি, আলহামদুলিল্লাহ। আপনি আমাদের এই দেশের ভবিষ্যৎটা কিভাবে দেখেন ফ্রিল্যান্সিং সেক্টরে? আপনি কতটুকু মনে করেন যে সফল হতে পারি আমরা? আমরা অলরেডি আসলে সফলের পথেই চলছি। দেখা যাচ্ছে আমরা যদি 2-3 বছর আগেও চিন্তা করি ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে সবাই জানতো না। মানে করোনার আগে, কোভিডের আগে তো না, ছিল জানতো না। কোভিডের মধ্যে অনেকেই আসলে এই লাইনে এসেছে, আমি নিজেও এসেছি। তো দেখা যাচ্ছে এভাবে যদি চলতে থাকে আসলে আমরা এটার একটা ভালো ফিউচার দেখতে পাই। তবে এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে তরুণ প্রজন্ম তাদেরকে উৎসাহ করতে হবে। যেমন এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা তরুণ প্রজন্মকে চেষ্টা করছেন, এভাবে আমাদের আরও বাড়াতে হবে, ক্যাম্পেইন করতে হবে। এভাবে করলে আমরা ইনশাল্লাহ এটা খুব ভালো একটা ফিউচার পাবো। কিন্তু আপনি কি মনে করেন যে আমাদের পড়ালেখার স্কুলগুলো থেকে এই বিষয়ে এই নতুন বিশ্ব যেটা তৈরি হয়েছে, ডিজিটাল ওয়ার্ল্ড, সেইটার সাথে জড়িত হওয়ার জন্য আপনি কি মনে করেন যে স্কুলে কিছু উদ্যোগ থাকা উচিত ছোটবেলা থেকেই? জি, সেটা অবশ্যই। কারণ আপনারা সেই সুযোগটা পাননি, আপনারা অনেক পরে এসে পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে। এখন যেমন আমাদের মনে হয় যে আমরা যদি আরো আগে থেকে আসলে এই জিনিসগুলো সম্পর্কে জানতাম তাহলে আমরা অনেক আগে থেকে অনেক কিছু করতে পারতাম। হ্যাঁ, তো আমার মনে হয় স্বাবলম্বী হওয়ার জায়গাটা শিক্ষার মধ্যে যদি ঢুকে যায়, শুধু পড়া মুখস্থ করে পরীক্ষা দিলাম তা না, প্রফেশনালি যখন যাব সেখানে যেন আমি এখন থেকেই, আমার বয়স 18, 19, 16, আমি এখন থেকেই তৈরি হচ্ছি আমার নতুন জীবনের জন্য, যে জীবনটা চ্যালেঞ্জিং। পড়ালেখা এক জিনিস আর সেটাকে প্রয়োগ করা অনেক কঠিন। আপনি কি বলবেন এ ব্যাপারে? আমরা যারা ফ্রিল্যান্সাররা আছি তারা হচ্ছে আমরা যদি স্টুডেন্টদের এই বিষয়ে গিয়ে আমরা হচ্ছে তাদেরকে এনকারেজ করতে পারি যে ফ্রিল্যান্সিং একটা জিনিস আছে যেটা আমরা পড়ালেখার পাশাপাশি আমাদের আদার্স স্কিল ডেভেলপ করতে পারি। পড়াশোনা অবশ্যই আমাদের দরকার এবং সাথে আমরা যদি এটা করতে পারি আমরা দেখা যাচ্ছে যে আমাদের নিজের যে হাত খরচটা সেটা আমরা নিজেরাই ক্যারি করতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে যে আমরা যারা ফ্রিল্যান্সাররা আছি। আপনি একজন নারী হিসাবে আপনার তরুণ নারী উদ্যোক্তা যারা আগামী দিনে আসা উচিত, এরকম কোনো আহ্বান জানাবেন আপনি আমাদের দর্শকদের মাঝখানে যারা অনুষ্ঠানটি দেখছে? একজন নারী হিসাবে নারীদেরকে বলবো যে আমাদের যেহেতু একটা অপরচুনিটি আছেই, তো আমরা সেটা কেন আসলে গ্র্যাব করব না।
তো সব নারীদেরকে বলছি যদি আসলে আমাদের সেরকম সুযোগ থাকে আমরা স্কিল ডেভেলপ করে, তবে আমি একটাই পরামর্শ দিব যে আমরা যখন ফ্রিল্যান্সিংটা শুরু করি, মার্কেট প্লেসে নামি, প্রপার স্কিল ডেভেলপ করে নামতে হবে। আসলে স্কিলটা যদি আমাদের ডেভেলপ না করে নামিয়ে আসলে আমরা টিকে থাকতে পারবো না। অ্যান্ড শুধু একটা স্কিল ডেভেলপ করে আমি কিন্তু কন্টিনিউ করতে পারবো না। আমার স্কিল ডেভেলপের চেষ্টাটা থাকতেই হবে এবং সেটা করে প্রপারলি আমাকে নামতে হবে, না হলে মার্কেট প্লেসে টিকে থাকাটা খুব টাফ। তো আমি সবাইকে আসলে বলবো যে আমাদের যেহেতু মেয়েদের একটা অপরচুনিটি আছে রিমোটলি কাজ করার, বাসায় বসে কাজ করার, সো আমাদের যদি সেরকম সুযোগ থাকে, ফ্যামিলি সাপোর্ট থাকে, তো সো আমাদের এখানে আসা দরকার। ধন্যবাদ মুনিরা আফরোজ অনামিকা আপনাকে। আপনি আগামীতে আরও সফল হন এবং আপনি আপনার পরিবার সহ বন্ধুবান্ধব, সমাজকে এবং দেশটাকে নিয়ে সামনে এগিয়ে যান। প্রিয় দর্শক, নিশ্চিত আমরা অনামিকার মতো এরকম তরুণ কর্মীদের, দেশপ্রেমিক নাগরিকদের এই নতুন নতুন পেশায় জড়িত হয়ে 2041-এ আমরা স্মার্ট বাংলাদেশের সাক্ষাৎ পাব। আমরা মুক্তিযোদ্ধারা যারা 71 সালে যুদ্ধ করেছিলাম সোনার বাংলার জন্য, সেই সোনার বাংলারই পরিবর্তিত নাম হচ্ছে স্মার্ট বাংলাদেশ। আমরা সোনার বাংলাদেশের সব মানুষের সম অধিকার চেয়েছিলাম, নারী পুরুষ নির্বিশেষে সম অধিকার চেয়েছিলাম, সমতার বাংলাদেশ চেয়েছিলাম এবং ধর্ম বর্ণ সকল কিছুর নিরিখে সবার সম অধিকার চেয়েছিলাম। আশা করি যে 2041-এর বাংলাদেশে এই অনামিকাদের মতো তরুণ নারীরা এবং ছেলেরাও, পুরুষরাও যৌথভাবে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সোনার বাংলা, আজকের স্মার্ট বাংলাদেশে পরিণত করবে। এই কথা বলে শেষ করছি আজকের মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানটি।